বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রতন, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় সেই জন্যে। দীর্ঘদিন যাবতে বাংলাদেশে ঐকমত্য প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, জাতীয় বিষয় ঐকমত্যের অভাব আছে, কিন্তু সাম্প্রতিককালে এমনকি জুলাই অগাস্টের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরও আমরা দেখছি যে একদিকে ঐকমত্য কমিশন, অন্যদিকে বিভাজনের রাজনীতি, বিভাজনটা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে এবং সেটা সাম্প্রতিককালে সেনাপ্রধানের বক্তব্যের মধ্য দিয়ে বেড়ে এসছে। এবং আমরা প্রফেসর মাহমুদ ইউনূসের বক্তব্য সর্বশেষ বিবিসির সঙ্গে তার সাক্ষাৎকার দেখলাম, সেখানেও তিনি ওই ঐকমত্য প্রতিষ্ঠার কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলো একমত হলেই কিছু সংস্কারের বিষয়ে সেগুলো শেষ করে নির্বাচনের কথা বলছেন। এবং নতুন একটি রাজনৈতিক দল সম্প্রতি হয়েছে, যদিও এর মধ্যেই বেশ কিছু নতুন রাজনৈতিক দল হয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, কিন্তু এই নতুন রাজনৈতিক দল আসলে কতটা আশা জাগাচ্ছে এবং একই সঙ্গে কতটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারবে পুরনো দিনের রাজনীতিকে ছেড়ে ফেলে দিয়ে, নাকি এই দলও একটা বিভাজনের রাজনীতির পথেই পা বাড়াচ্ছে, অর্থাৎ সেই রাজনীতিকে, বিভাজনের রাজনীতিকে আরও শক্তিশালী করছে বলে মনে হয়। তো আমি একসাথে অনেকগুলো প্রশ্ন ধন্যবাদ ছেড়ে দিলাম। মিস্টার আতাউর রহমান ঢালী। ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। আসলে হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নগুলো খুব মৌলিক প্রশ্ন। এই প্রশ্নগুলো হঠাৎ করে আসেনি। আমাদের একটা বিশাল একটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের পরেও যখন এই দেশটা নতুন আমাদের সামনে আসে, তখনও কিন্তু আমরা সবাই চেয়েছিলাম ঐক্য। সকলের এই চাহিদা ছিল একটা জাতীয় সরকার গঠিত হোক, ঐক্যমতের একটা সরকার গঠিত হোক, দেশটা এগিয়ে যাক। কিন্তু শাসক গোষ্ঠীর একগুঁয়েমির কারণে হোক, তাদের ভুল রাজনৈতিক চিন্তা চেতনার কারণে হোক, সেদিন কিন্তু আমরা এটা গড়ে উঠতে পারিনি। এবং আমাদের দেখেন, আমাদের দেশের প্রতিবার যতটা রাজনৈতিক আন্দোলন হয়েছে, প্রতিটা রাজনৈতিক আন্দোলনের একটাই মূল সুর ছিল, সেটা হলো ঐক্য। আপনি দেখেন, এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, সেখানে 7 দল 5 দল বা যে দফাগুলো দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু ঐক্যের সুরগুলো ছিল। এবং এটা আমাদের দেশের জনমানুষের একটি দাবি যে রাজনৈতিক দলগুলো এই বিভাজন ছেড়ে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাক। কিন্তু বাস্তবত সেটা রাজনৈতিক দলগুলোর সংকীর্ণতার কারণেই হোক, আর রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় টিকে থাকার মানুষই হোক, সেই কাজটি কিন্তু আমাদের হয়ে ওঠেনি। আর সেটা এখনও কিন্তু এই এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এখনও মানুষের মনে ঐক্যের জায়গাটা এখনও কিন্তু প্রবল। মানুষ ঐক্য চায়, বিভেদ চায় না, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, পিছনের দিকে তাকাতে চায় না। তো আমাদের দেশে দেখবেন একটা ট্র্যাডিশনালি প্রতিটি আন্দোলন এবং সংগ্রামের পরে একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা মানুষের ভিতরে জাগে। নতুন একটা রাষ্ট্রের সাথে একটা নতুন বন্দোবস্তের একটা চিন্তা চেতনা জাগে। 71 পরবর্তী সময় আপনারা দেখেছেন যে নবীন যুবক যারা আধুনিক রাজনীতিকে সামনে নিয়ে নতুন রাষ্ট্রকে গড়ে তোলার জন্য জাসদ নামক একটা সংগঠন গড়ে উঠেছিল। আকাঙ্ক্ষা ছিল কিন্তু একটাই, আকাঙ্ক্ষাটা ছিল যে একটা নতুন বন্দোবস্ত, একটা নতুন সরকার দেশে আসছে, নতুন একটা দেশ আমরা পেয়েছি, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কিন্তু সফল হয়নি। ঠিক একইভাবে আপনি দেখেন যুক্তফ্রন্টে 54 সালে যুক্তফ্রন্ট গঠিত হলো। যুক্তফ্রন্টের পরে যখন, সেটা কিন্তু একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল, মানুষকে ঐক্যবদ্ধ করে একটা
মুসলিম লীগের মতো একটা সরকার। সো এটা কি আমাদের ডিএনএ এর মধ্যে নাই, বাঙালি ডিএনএ এর মধ্যে নাই? সেটা আমি পরে আসছি, বাট একটু আমি ইউ হ্যাভ এ ভেরি ভেরি জাস্টিফাইড। মানে রমজান মাসের কারণে আমাদের অনুষ্ঠানের দেখা যাচ্ছে দেখেন যে 54 এর পরে ঐক্যবদ্ধ আন্দোলনের পরে তখন আবার একটা নতুন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা দেখা দিল। তখন জন্ম হয়েছিল ন্যাশনাল আওয়ামী পার্টির, এবং এই ন্যাশনাল একসময় আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়, এবং এই 54 সালের পরেই আবার ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের একটা তাগিদ এদেশের জনগণের প্রগতিশীল মানুষের জন্য আসে। সেগুলো অতীতের সেই দিকগুলোর দিকে তাকিয়ে দেখলে দেখা যায় যে প্রতিটি আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা মানুষের ভিতরে জাগে। তা আমার মনে হয় এবারও যে নবীন ছাত্ররা তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন অলরেডি, যদিও তাদের এখনো মানে পুরোপুরি তাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ এবং নীতি এবং আদর্শ কি একটা রাজনৈতিক দলের, সেটা এখনো তারা পরিপূর্ণভাবে আমাদের সামনে দেয়নি। দিলে আমরা বুঝতে পারবো তারা কোন মেরুতে যাবেন, ডান বাম মধ্যপন্থী না নতুনভাবে নতুন কিছুতে যাবেন। যদিও তারা প্রথমেই তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার কথা ঘোষণা করেছেন, এবার ঘোষণা দিয়েছেন যে গণপরিষদের নির্বাচনের নতুন সংবিধান গঠন করতে। তো আমি মনে করি যে এগুলো তারা দাবি করেছেন, এগুলো তো তারা একা দাবি করলে হবে না, সকল রাজনৈতিক দলের এটা একটা ঐক্যমতের বিষয়। হ্যাঁ, সেই সকল রাজনৈতিক দল যখন ঐক্যবোধ পোষণ করবে তখনই এটি সম্পন্ন হতে পারবে, এবং তাদের আমি স্বাগত জানাই নতুন রাজনৈতিক দল হিসাবে। তবে সময়টা খুব কঠিন, এই কঠিন সময়ে একটা কঠিন বাস্তবতার সম্মুখীন তাদেরকে হতে হবে। মিস্টার রাজাকুজ্জামান রতন, ধন্যবাদ। আমরা যে সময় আলোচনা করছি বাংলাদেশের ইতিহাসে, সেই সময়টাকে আমাদের কখনোই ভুলে যাওয়ার মতো নয়। যেমন এই মার্চ মাসের 2 তারিখে এই বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতার পতাকা উড়িয়েছিল। মার্চ মাসের 3 তারিখে স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেছিল, সেখানে বলা হয়েছিল বাংলাদেশের শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠা করা হবে পল্টন ময়দানের সেই ঐতিহাসিক মাঠে। 7 তারিখে আমরা 7ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণের কথা আমরা ভুলে যাই না। আমরা তেমনি ভুলে যাই না যে 19শে মার্চ গাজীপুরে কিভাবে জনগণ সামরিক বাহিনীর গাড়ির উপরে ব্যারিকেড দিয়েছিল। আমরা ভুলে যাই না 23শে মার্চ পাকিস্তানি জাহাজ থেকে অস্ত্র নামানো প্রতিরোধ করতে গিয়ে শ্রমিকরা কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং গোটা বাংলাদেশে আমাদের পতাকা দিবস পালন করা হয়েছিল। আর 25শে মার্চ কাল রাত্রিতে কীভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়া হয়েছিল। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছিল, এবং তারপরে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল রংপুরে হাজার হাজার জনগণ, তারা দেশীয় তীর ধনুক নিয়ে সাঁওতাল, আদিবাসী এবং রংপুরের জনগণ তারা মিলে ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন, এবং সেখানে শঙ্কু নামে একজন কিশোর মৃত্যুবরণ করে 400-500 জন মানুষকে হত্যা করা হয় সেদিন। এই সমস্ত কিছুর মিলিত প্রবাহে যে রক্তের স্রোত, সেই স্রোত 9 মাস ধরে বইতে বইতে এক নদী রক্তের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছিলাম। মার্চ মাস হচ্ছে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার মাস। এই মাসে আমরা আবার আলোচনা করছি যে আমাদের বাংলাদেশটা যেমন দেখতে চেয়েছিলাম তেমন কি দেখতে পেয়েছি? যেমন করে বাংলাদেশটা গড়তে চেয়েছিলেন আমাদের পূর্বসূরীরা, তেমন করে কি গড়তে পেরেছেন? যা দেখতে পাইনি এবং যা গড়তে পাইনি, সেই না পাওয়ার যন্ত্রণা থেকে তো বারবার মানুষ লড়াইয়ে আসে। যে কারণেই এবারও লড়াইয়ে যেটা ছিল, একদিকে যেমন একটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই, ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই যেমন ছিল, তার অভ্যন্তরে একটা চেতনা ছিল বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এই দুটো মিলে যে দেশটা নতুন রূপে যাত্রা শুরু করলো বলছি আমরা, সেই নতুন রূপে যাত্রা শুরু কিন্তু 6 মাস হয়ে গেল। এই 6 মাসে নানা অপ্রাপ্তির বেদনা কিন্তু মানুষকে আবার বিদ্ধ করছে। আবার প্রায় 7 মাস হতে চলে, প্রায় 7 মাস সেই অপ্রাপ্তির যন্ত্রণা যেমন আছে, তেমনি এটাও মানুষ পিছনের দিকে তাকায় যে বারবার এই ভূখণ্ডের মানুষ কেন লড়াই করে, বারবার হতাশ হয়েও মানুষ কেন আবার আশায় বুক বাঁধে, বারবার মানুষ হারতে হারতে কেন আবার ঘুরে দাঁড়ায়, কেন রুখে দাঁড়ায়। এই ইতিহাসটা আমাদের বারবার আলোচনা করা দরকার, কারণ এই ইতিহাস আমাদের ভবিষ্যতের পথ দেখায় বলে।
এখন আপনি যে প্রসঙ্গটার অবতারণা করেছেন কিংবা ঢালি ভাই যে বিষয়টা বললেন, আমাদের এই ভূখণ্ডে দেখুন দুটো বড় ঘটনাকে যদি বলি, একটা 47, একটা 71। আমরা ব্রিটিশ বিরোধী 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে ভারত বিভক্ত হলো, ভারত এবং পাকিস্তানে। এবং তার পরেই দেখুন একটা নতুন দল গড়ে উঠল, আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগে রূপান্তরিত হলো। আবার 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হলো, তার পরেই প্রায় 71 সালে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, জুলাই মাসে ছাত্র সংগঠন গড়ে উঠলো, অক্টোবরে গিয়ে জাতীয় সংস্থানিক জাসদ গড়ে উঠলো। এই দুটোই ছিল নতুন দুটো দলের আত্মপ্রকাশ। কিন্তু এখানে একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল, এই দুই দল কোনোটাই কিন্তু এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল না। তার এস্টাবলিশমেন্টের বিপক্ষে দাঁড়িয়ে জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এইবার যারা আমরা আন্দোলন সংগ্রামী সবাই মিলে ছিলাম, ছাত্ররা সেখানে নেতৃত্বে ছিলেন বলে ছাত্রদেরকে সবাই অভিনন্দিত করেছে, এটা ঠিক। কারণ এই ভূখণ্ডের এ যাবৎকাল যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের সামনেই তো ছাত্ররা। যদি আমি বলি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সামনে তো ক্ষুদিরামরাই ছিলেন, আবার যদি বলি যে ভাষা আন্দোলনের সামনে তো এই ছাত্ররাই ছিল, 62 ছাত্র আন্দোলনের সময় তো ছাত্ররাই ছিলেন, 69-এর গণঅভ্যুত্থানে কিন্তু আসাদের জীবনদানের মধ্য দিয়ে, কিংবা 9 বছরের এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, সেটার ছিল কিন্তু ছাত্র। ফলে আমাদের এখানে এটা ঐতিহাসিক দায় ছাত্র সমাজের উপরে, যে যখনই জাতির একটা ক্রাইসিস আসে তখন ছাত্ররাই তো সামনে এসে দাঁড়ায়, জনগণ তাদের দিকে তো তাকিয়ে থাকে, শাসক গোষ্ঠী তাকিয়ে থাকে কার দিকে? পুলিশ, প্রশাসন, আর্মির দিকে, আর জনগণ তাকিয়ে থাকে ছাত্রদের দিকে, শ্রমিকদের দিকে। এবার এই কারণে দেখুন এই বৈষম্য বিরোধী আন্দোলনেও যে নিহত হয়েছে, নিহতের তালিকায় সবচেয়ে বেশি হচ্ছে শ্রমিকের সংখ্যা। কারণ এই শ্রমিকরাও অকাতরে জীবন দিয়েছে। এই জীবনদানের পরে যে দেশটাকে আমরা দেখতে চাইলাম, যে দেশটাকে আমরা দেখতে চাইছি, তারপরে নতুন কয়েকটা প্রশ্ন আমাদের কিন্তু বিচলিত করে তোলে। এইরকম যে লড়াইটা ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে, লড়াইটা ছিল 3টা নির্বাচন তিনি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করেননি, নির্বাচনের নামে গণপ্রহসন, গণপ্রতারণা হয়েছে। কিন্তু আমাদের 5ই আগস্টের পরে যে ছেলেরা মাথায় জাতীয় পতাকা বেঁধে মুখে দেশাত্মবোধক গান গেয়ে তারা পুলিশের সামনে দাঁড়ালো, পুলিশ বুক ঝাঁঝরা করে দিয়েছে কিন্তু তাদের মাথাটা নিচু করতে পারেনি, সে হঠাৎ করে আবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা চলে এলো, হঠাৎ করে দেখা গেল যে জাতীয় সীমানা নিয়েও কথা আসলো এবং সংবিধান পাল্টে ফেলার কথা আসলো। মানে মানুষ প্রথমেই কিন্তু একটু ধাক্কা খেলো। আমাদের তো লড়াই ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, লড়াই তো এটা নিয়ে ছিল না। ফলে এখন যে বিতর্কগুলো আসছে, নতুন দল নতুন আশা এবং নতুন স্বপ্ন দেখাবে, নতুন আশা আর নতুন স্বপ্নের চাইতেও নতুন বিতর্ক, নতুন সন্দেহ কি তৈরি করছেন? রাজনীতিতে বিতর্কটা খুব দরকার, কিন্তু সন্দেহটা খুব বিপজ্জনক। যেমন বলা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক, আচ্ছা এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো আছে। রিপাবলিক আমরা যখন বলি, এখন ফরাসি বিপ্লবের সামনে চলে আসে। 1789 সালে ফরাসি বিপ্লব হলো, রাজতন্ত্রের দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা স্লোগান নিয়ে। কিন্তু রাজতন্ত্রকে উচ্ছেদ করলেও কিভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে সেটা নির্ধারণ করতে একটা দীর্ঘ সময় লেগেছিল, এবং সেই সময়টাকে রেইন অফ টেরর বলা হয়। মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশৃঙ্খলার কারণে যারা ফরাসি বিপ্লবের সামনের কাতারের নেতা ছিলেন প্রায় প্রত্যেকেই কিন্তু নিহত হয়েছেন। এবং এটাও এই সময়ে 1792 সালের দিকে ফার্স্ট রিপাবলিক তারা ডিক্লেয়ার করেন। কিন্তু যেহেতু নেতারা নিজেরা কোন্দলে অন্তর্দ্বন্দ্বে নিহত হলেন, 1804 সালে আবার নেপোলিয়ন ক্ষমতা চলে এলো। তার মানে যে রাজতন্ত্রকে উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, আভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই রাজতন্ত্রই ফিরে এলো। 1804 থেকে 1848 সাল, এই সময় কিন্তু আবার দ্বিতীয় দফা লড়াই হয়েছে। এবং 1848 সালে আমরা জানি দুনিয়া কাঁপানো অনেকগুলো ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটা যেমন ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি, সেটা ঘোষণা হলো। ইংল্যান্ডে লড়াই চলছে, ফ্রান্সে লড়াই চলছে, জার্মানিতে লড়াই চলছে। সেই সময় ফ্রান্সে তারা বললেন সেকেন্ড রিপাবলিক, আমরা আবার রাজতন্ত্রের কবল থেকে আবার আমরা সেকেন্ড রিপাবলিকে চলে এলাম। তাহলে তার একটা পটভূমি আছে। আচ্ছা বাংলাদেশে আমরা তো 71 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা গড়ে তুলেছিলাম কি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। সেই ক্ষেত্রে যে ঘাটতি আছে সেই ঘাটতি দূর করাই তো এখন আমাদের সংগ্রাম। 90 সালের গণঅভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদের সামরিক শাসনের পরিবর্তে গণতন্ত্র চেয়েছিলাম, সেইখানে যে ঘাটতি আছে সেটা আমাদের দূর করা দরকার। কিন্তু যখন সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন আসে তখন ওই হিস্টোরিক্যাল অ্যানালজি যদি টানি তাহলে মনে হয় যে সেটার সঙ্গে কিন্তু এটা ঠিক মিলছে না।
কিন্তু হয়তো একটা পপুলার করার জন্য তারা চেষ্টা করেছেন, কিংবা কখনো কেউ মনে করেন যে একটা নতুন দল করলে নতুন কিছু বক্তব্য নিয়ে আসতে হবে, সেই নতুন বক্তব্য হিসেবে আসতে পারে, কিন্তু দেখতে হবে তার বাস্তবতাটা বাংলাদেশে কতটুকু আছে এবং প্রয়োজনীয়তাটাও বা কতটুকু আছে। সো মিস্টার আতাউর রহমান ঢালী, আপনি শুনছিলেন, এই নিরিখে আপনার বক্তব্য শুনতে চাই, কিন্তু আমি একটা একেবারে প্র্যাকটিক্যাল প্রশ্নের মধ্যে যেতে চাই। নতুন দল, সরকার, উপদেষ্টা একজন পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব নিয়েছেন, আরও দুজন উপদেষ্টা আছেন। ধারণা করা হয় যে আরও কিছু উপদেষ্টা তাদেরকে মেন্টর হিসেবে কাজ করছেন পেছন থেকে। প্রধান উপদেষ্টার এক ধরনের ব্লেসিংসের কথা আমরা একসময় শুনেছি তার বক্তব্যে, নতুন রাজনৈতিক দল তরুণদের করার ব্যাপারে। সো আপনি কি মনে করেন যে নির্বাচনের দাবি আপনারা জানাচ্ছেন বা জনগণেরও একটা ভোট দেবার আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে আছে, সেই ক্ষেত্রে এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এবং একই সঙ্গে এই প্রশ্নটাও আসে যে একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করবার সক্ষমতা এই সরকারের আছে কিনা? অন্তত প্রায় 7 মাসের তাদের যে পারফরমেন্স, গভর্নেন্সের যে চিত্র আমরা দেখলাম, তার নিরিখে বলা যায় যে তারা আসলেই পারবে, ক্যাপাবল কিনা? দুটো প্রশ্ন একই সঙ্গে। এটা খুব, এই প্রশ্নটা আপনার নয়, এই প্রশ্নটা সমগ্র একটা প্রশ্ন আমার নয়, প্রশ্ন সবচেয়ে প্রশ্নটা আপনি করেছেন, যেহেতু আপনি একজন অনুসন্ধানশীল সাংবাদিক, আপনি জনগণের কাছ থেকে নিয়ে এসেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নটা কিন্তু জনগণেরও। যখন এই সরকারের এই 7 মাসে বিভিন্ন ক্ষেত্রে তার সক্ষমতার প্রশ্নবিদ্ধ, তখন একটা নির্বাচন পরিচালনার মতো সক্ষমতা তাদের আছে কিনা সেই ধরনের। আবার এর ভিতরে তাদের ভিতরে কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে এনে পরে জাতীয় নির্বাচন করার কথা না বলে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তাদের সম্যক ধারণা আছে কিনা আমার জানা নেই। সেটা একটা বিশাল কর্মযজ্ঞ। একটা জাতীয় নির্বাচন করার মতো যাদের সক্ষমতা প্রশ্নবিদ্ধ, তারা কিভাবে এটা করবে? 1, 2, বাই দিস টাইম একটা নতুন রাজনৈতিক দল সরকারের থেকেই গঠিত হয়েছে, যদিও সরকার থেকে পদত্যাগ একজন করেছেন, বাকি 2 জনের মৌন সমর্থন রয়েছে, এবং প্রধান উপদেষ্টার এক ধরনের তাদের প্রতি আশীর্বাদ রয়েছে। তো যখন উনি কোনো নতুন রাজনৈতিক দলকে সরকারের থেকে আশীর্বাদ করেন, তখন তার ওই চেয়ারটাও প্রশ্নবিদ্ধ হয়, এবং আমি মনে করি ওনার চেয়ারটা প্রশ্নবিদ্ধ। উনি কি চান তাহলে উনি যে বারবার ঘোষণা করছেন যে আমি ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে, আমাদেরও প্রশ্ন থেকে যায়, তাহলে যেই রাজনৈতিক দলটা, নতুন দলটা গঠিত হলো, তারা প্রথম কোনো জাতীয় নির্বাচন চায় না, তারা চায় গণপরিষদের নির্বাচন, তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায়। কেন চায়? রাজাকুজ্জামান রতন ভাই খুব চমৎকারভাবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও ব্যাখ্যা করেছেন। এখন তাহলে কি আমাদের প্রধান উপদেষ্টা ওই পথের পথিক? তাহলে উনি যদি ওই পথের পথিক হয়, তাহলে সামনে একটি সংঘাত অনিবার্য, সংঘাত এই নতুনদের সাথে প্রবীণদের। আমরা একটি বিএনপি বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল। শুধু সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, আগামী নির্বাচনে বিএনপি প্রথম ক্ষমতা প্রত্যাশী একটি রাজনৈতিক দল। সেই হিসাবে বিএনপি বারবারই কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়ে এসছে এবং বারবারই বলেছে যে একটি নির্বাচন মধ্য দিয়ে একটি সরকার গঠিত হলে শুধুমাত্র এই সমস্যাগুলো সমাধান করা যায়, বাকি যে সংস্কারগুলো আছে ধীরে ধীরে করা যায়। এবং আমরা বারবারই বলেছি এই সরকারকে যে সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে একটি খোলামেলা আলোচনার মধ্য দিয়ে সামনের দিকে আগাতে। কিন্তু আমি এই 7 মাসে এই উপদেষ্টা পরিষদের কেউ খোলামেলা কোনো আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে, এজেন্ডা ভিত্তিক আলোচনা এখনো পর্যন্ত হয় নাই। এই ত্রুটি, এই ঘাটতি, অথবা দেশের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা, সেটা নিয়েও কিন্তু গভীর কোনো আলোচনায় যাচ্ছে না। এতে করে মনে হচ্ছে যে সামনের দিকে সমস্যা আরও বাড়বে, কমার কোনো লক্ষণ আমি দেখছি না।
এবং একটি নতুন রাজনৈতিক দল যদি গঠিত হয়, আমরা স্বাগত জানাই যে কোনো রাজনৈতিক দল তাদের বক্তব্য নিয়ে আসবে। এবং যখনই এতদিনের প্রতিষ্ঠিত এই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সামনে অনেকগুলো জিনিস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, যে একটি নির্বাচন দরকার, একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট সরকার দরকার। এইটার বিপক্ষে দাঁড়ায় যখনই আপনি বক্তব্য আসবে, তখনই কিন্তু সংঘাত সমাজে অনিবার্য হবে। এবং সেটা আমাদের গত গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা চেতনা সাথে মানে যায় না। মিস্টার রতন, আপনি কি দেখছেন যে সরকার কি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে পারছে, বিশেষ করে পলিটিক্যাল ইস্যুসগুলোতে? ইলেকশন যখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে, দ্বিতীয়ত হচ্ছে তাদের যে ওভারঅল পারফরমেন্স, সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে আপনি মনে করেন কি না যে তারা আসলে, এবং বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, প্রাইস হাইক, যেগুলো জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেখানে আপনি কি মনে করেন কিনা যে জাতীয় নির্বাচনের মতো একটা মহাযজ্ঞ তারা করতে পারবে? এবং তৃতীয়ত যে প্রশ্নটা আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ঐকমত্যের আলোচনা যখন আমরা করছি, এবং মিস্টার ঢালি বলছেন সেটা হয়নি, এবং সরকার একটি জাতীয় ঐকমত্য কমিশনও করেছে, তাদের সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে করে একটা ঐকমত্যে পৌঁছবার জায়গা থেকে, সেখানেও আপনি কোনো উদ্যোগ বা তৎপরতা লক্ষ্য করেন কিনা, বা কোনো প্রয়াস আসলে দৃশ্যমান কিনা? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুটো ঘটনা খুব বিবেচনাযোগ্য। একটা হলো নেতিবাচক জায়গা থেকে, আর একটা ইতিবাচক জায়গা থেকে। নেতিবাচক জায়গা থেকে সেটা হলো যখন এই লগি বৈঠার ঘটনাটা ঘটেছিল, তখন প্রথম দিকে কিন্তু মানুষ 1/11-কে স্বাগত জানিয়েছিল। অন্তত 6 মাস পর্যন্ত মানুষ কিন্তু বলেছিল যে বেশ ভালোই, এটাই দরকার। কিন্তু 6 মাসের মধ্যেই কিন্তু মানুষের সে মোহভঙ্গ হয়েছিল। আর এবার সেটা ছিল নেতিবাচক দিক থেকে একটা মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানানো। আর এবার ছিল মানুষের ইতিবাচক একটা অংশগ্রহণ, মানে জীবন, রক্ত এবং অশ্রুর বিনিময়ে তারা একটা সরকারকে সামনে পেয়েছে। তারা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে। ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি এর মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকারকে তারা পেয়েছে। মানে এই সরকার ফ্যাসিস্ট সিস্টেম থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেমের সূচনা করে যাবেন। কিন্তু তারা কখনো ভাবে নাই যে এরাই শেষ করে দিয়ে যাবেন, এরা মানে সব কাজ শেষ করবেন তা না, তারা শুরু করে দিয়ে যাবেন, পথ রচনা করবেন। সে কারণে শুরু থেকে কিন্তু আমরা বাসদ সহ বামপন্থী দলগুলো আমরা বলেছিলাম একটা তো রোড ম্যাপ থাকা উচিত। যেমন আপনি অনুষ্ঠানটা উঠছেন, আপনার একটা ম্যাপ আছে যে কতক্ষণ আপনি অনুষ্ঠানটা চালাবেন। তো সেরকম মানে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কী আছে মানুষ জানে না, কিন্তু মানুষ এটা জানতে চেয়েছিল যে কতদিনের মধ্যে কী কী কাজ করবেন, একটা রোড ম্যাপ দেন। সেটা আমরা কিন্তু পাইনি। তারপরে গত 6 মাসে যে বিষয়টা, এত সমর্থন নিয়ে সরকার দুটো কাজ তো খুব ভালো করে করতে পারতো। একটা হচ্ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারতো, সিন্ডিকেটকে ধরতে পারতো। 2, আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি উন্নয়ন করার জন্য জনগণকেও সাথে নিতে পারতো। আপনার খেয়াল করে দেখেছেন যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কার্যত কোনো সরকার ছিল না। তো জনগণ তো একভাবে স্বেচ্ছাপ্রণোদিতভাবে অনেক কাজ করেছে। এই জনগণের এই অনুভূতিটাকে কাজে লাগিয়ে তাদের উদ্যোগী করে তোলার জায়গায় কিন্তু সরকার খুব ভালো কাজ করেনি। সরকার বলেছে পুলিশ ট্রমাটাইজড, সরকার বলেছে প্রশাসন প্যারালাইজড, কিন্তু পুলিশ এবং প্রশাসনের চাইতেও সরকার নিজেও কিন্তু ইনডিসিশনে ভুগেছে, যার ফলাফল আমরা দেখছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি। এই বিশেষ করে রোজার মাসেও যা আমরা দেখছি যে তেল নাই, আবার বলছে তেল আছে। 3 দিন আগেই আমাদের ব্যবসায়ীরা বললো যে আমাদের যে পরিমাণ তেল প্রয়োজন তার চেয়ে বেশি আছে। এটা তারা, আমরা প্রেস কনফারেন্স দেখলাম টিভিতে, এখন দেখছি বাজারে নাকি তেল নাই। এগুলো ঘটনা ঘটছে। তো এই জায়গায় আমরা বললাম সরকার কি তাহলে চাইছেন না, নাকি সরকার কাউকে চটাতে চাইছেন না, নাকি সরকার পারছেন না? যদি না চান সেটা তার অপরাধ, আর যদি না পারেন এটা তার দুর্বলতা। এই জায়গাটা কিন্তু সরকার খুব ভালো পরীক্ষায় পাশ করেনি। তারপরে হলো যে নির্বাচনের আকাঙ্ক্ষা তো মানুষের কীভাবে গড়ে উঠেছে। 2014 সালে তারা একটা কীটদষ্ট পোকা খাওয়া নির্বাচন দেখেছে। 2018 সালে তারা একটা দিনের ভোটকে রাতে হয়ে যেতে দেখেছে। 2024 সালে আমরা এবং আমরা মিলেই আমি আর ডামির ভোট হতে দেখেছে। ফলে এই ধরনের ভোট যদি না করতে হয় তাহলে কি করতে হবে? এবং 3টা ইলেকশনকে কিন্তু 3টা নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, এবং অতীতের যে কোনো সময়ের জন্য ভালো হয়েছে। 3 নির্বাচন কমিশনে কিন্তু 3 নির্বাচনকে তারা জাস্টিফাই করেছেন। তাহলে বোঝা গেল যে নির্বাচন কমিশন সেটা কিন্তু নিরপেক্ষও ছিল না, মর্যাদা সম্পন্নও ছিল না, স্বাধীন তো ছিলই না। তার ফলে একটা নিরপেক্ষ, স্বাধীন, মর্যাদা সম্পন্ন নির্বাচন কমিশন যেমন দরকার, সাথে সাথে শুধু নির্বাচন কমিশন না, 2024-এর নির্বাচন যিনি করেছেন তিনি যাওয়ার সময় বললেন যে সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু করা যায় না।
তার মানে নির্বাচনকারী সরকারটাও খুব গুরুত্বপূর্ণ। যে কারণে তো প্রশ্ন উঠেছিল যে নির্বাচনকালীন সরকারের ভূমিকাটা কী হবে। এখন একটা প্রশ্ন বা সন্দেহ তৈরি হতে পারে যে এই প্রথম আমরা ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রের একটা এইরকম পরিবর্তনের পর ছাত্রদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে দেখলাম। আমরা এর আগে কিন্তু ছাত্ররা কখনো রাষ্ট্র ক্ষমতার শেয়ার হয়নি, 90-এ হয়নি, 71-এও হয়নি, কখনই হয়নি, এবার হয়েছে। এবং তাদের মধ্যে একজন একটা নতুন দলের সভাপতি হয়েছেন, বাকি 2 জন সরকারে আছেন। তার মানে তাদের 2/3 সরকারে, 1/3 রাজনৈতিক দলে। ফলে এটা যদি বাইরে মানুষের কাছে কি ধারণাটা নিয়ে আসবে, তাহলে ক্ষমতায় যারা আছেন এবং যারা ক্ষমতা পাবার জন্য রাজনৈতিক দল করছেন তারা নিজেরা নিজেদের মধ্যে একটা দারুণ সমন্বয় এবং সমঝোতা আছে। অন্য কোনো জায়গায় সমন্বয় না থাকলে এই জায়গায় আছে। ফলে এটা যদি থাকে তাহলে সরকারের ভূমিকাটা কি নিরপেক্ষভাবে দেখা যাবে, এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসতে পারে। আর নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে গেলে একটা যেমন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা লাগবে, সরকারের নিরপেক্ষতা লাগবে, আর লাগবে কি আমাদের প্রশাসন, পুলিশ, এই দুটোরও একটা বিষয় লাগবে। এখন খেয়াল করে দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা যেরকম, এই সময় যদি স্থানীয় সরকার নির্বাচনটা দেয়, গতবার একদলীয় নির্বাচন হয়েছে, তারপরেও 5 ধাপের নির্বাচন করতে গিয়ে প্রায় 450 জন নিহত হয়েছে, আহত হয়েছে হাজার। এইবার যদি এই পরিস্থিতিতে এই দুর্বল অবকাঠামো নিয়ে স্থানীয় পরিষদ নির্বাচন করতে যায় এবং সেখানে নানা ধরনের গ্রুপ এবং নানা ধরনের ফ্র্যাকশন যদি তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, সরকার কি মানে এটাকে ম্যানেজ করতে পারবে? ফলে স্থানীয় সরকার নির্বাচনটা আসলে তার সামর্থ্যের মধ্যে নেই। আর সবচেয়ে বড় কথা, ম্যান্ডেটের মধ্যেও আছে কিনা। আমরা তো একটা ফ্যাসিস্ট শাসনকে দূর করতে চেয়েছিলাম, সেটা কি স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে করা যাবে? অথবা এই সরকার যে ক্ষমতাটা তিনি হস্তান্তর করবেন, তিনি কি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন? কারণ মাঝে মাঝে কেউ বলছেন আর একটা অভ্যুত্থান লাগবে, তাহলে কি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন না নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন? নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন মানে নতুন একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে এই সরকারের সময়কালটাকে তারা রেটিফাই করবেন এবং সরকারের এই অন্তর্বর্তীকালীন সময়ের যত কাজ হয়েছে সেই কাজকে তারা অনুমতি দেবেন এবং সাথে সাথে যেটা করবেন, কন্টিনিউয়েশন অফ আওয়ার কনস্টিটিউশন, সেটাকে তারা অব্যাহত রাখবেন। সেগুলো করতে গেলে তো ভাই জাতীয় নির্বাচনটাই লাগবে। জি, আমরা ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস 3-4 মিনিট আপনার জন্য আলোচনাটা শেষ করবার জন্য। আসলে এবারের যে আন্দোলনটা, এই আন্দোলনের স্লোগানটা ছিল রাষ্ট্র মেরামতের আন্দোলন। মূলত একবার এক একটা থাকে, তো রাষ্ট্রটা মেরামত চায়, সকলেই চায়, কারণ এই রাষ্ট্রটা একটা ফেসিবাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল আগের যারা ক্ষমতায় ছিল তাদের কারণে। এটা একটা ফেসিবাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল। সেই ফেসিবাদী রাষ্ট্র থেকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার জন্য আজকে আমরা এখানে যে যে সংস্কারগুলো প্রয়োজন, সেটা সাংবিধানিক, সেটা আপনার নির্বাচন কমিশন বলেন, প্রশাসনিক বলেন, সমস্ত এই গণতান্ত্রিক ব্যবস্থা গঠনের ক্ষেত্রে বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলি আছে, সেই বাধাগুলোকে কাটিয়ে আমরা একটা নতুন দিকে যাত্রা করব, অর্থাৎ গণতন্ত্রটাকে আমরা, যার জন্য 71-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যে ঘোষণা দিয়েছি সেই ঘোষণা এখনও আছে, সেই ঘোষণার যাতে বাস্তবায়ন হয়। বারবার প্রতিটি আন্দোলনের লক্ষ্যই ছিল তাই, এবারকার আন্দোলনও তাই। আমরা কোনো সেকেন্ড রিপাবলিক না, আমরা প্রথম রিপাবলিকেই তো এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। প্রথম রিপাবলিকের যে ঘোষণা, সেই ঘোষণা এখনও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। তো সেই ঘোষণা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং ঐক্যবদ্ধ হওয়া দরকার নির্বাচনের জন্য, অন্য কিছুর জন্য না। একটা দ্রুত একটা নির্বাচন দেওয়া দরকার। এবং এ সম্পর্কে আমাদের সেনা প্রধান, আমার বলতে হয়, কিছু বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমৎকার। উনি আমাদের ভিতরকার হানাহানিটা দেখতে পেয়েছেন এবং এটাকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই হুমকি হিসাবে দেখেছেন। কিন্তু আমি জানি না গত 16 বছরে যখন সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল, তখন ওনারা এটা ফিল করেছেন কিনা। করে থাকলে আমাদের জন্য এটা মঙ্গল। এবং
আমরা আশা করি সেনাবাহিনীকে আমরা সবসময় আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রায় সেনাবাহিনী সবসময় ভূমিকা রেখেছে আমাদের সাথে, সামনের দিনেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তারা ভূমিকা রাখবেন এই বিশ্বাস আমাদের আছে। তবে উনি আমাদেরকে যেভাবে নির্দেশ না দিলেও উপদেশ দিয়েছেন, তো আমার মনে হয় এটা অতীতে কেউ দেয়নি, উনি প্রথম আমাদেরকে সেই ধরনের একটা উপদেশ দিলেন। তো আমরা চেষ্টা করব। তারপরে আরেকটা প্রশ্নে উনি যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে প্রশ্ন বলেছেন সেটা উনি থেকে কোথায় বললেন, 4টা কমিশন, একটা নতুন কমিশন হওয়ার পথে, সবগুলোকে উনি রিজেক্ট করে দিলেন ওনার এক কথার উপরে যে নো ইফ অ্যান্ড বাট, এটার কোনো প্রয়োজন নেই। এটা কেন, কি কারণে উনি কিন্তু নতুন কমিশনের কথাও বলেছেন যে ওনারা করছেন সামনে, না, কিন্তু বলছে যে বিডিআর এর হত্যা বিডিআরই করেছে, এখানে নো ইফ অ্যান্ড বাট। উনি কিন্তু এক জায়গায় স্টপ করে দিয়েছেন, অর্থাৎ এরপরে তো আর কোনো কমিশন চলতে পারে না, এরপরে তো কোনো আলোচনা চলতে পারে না। আসলে এই ধরনের বক্তব্য আমার মনে হয় ওনার মতো জায়গার থেকে আমাদের দেওয়াটা কাম্য নয়। ধন্যবাদ মিস্টার রাজিকুজ্জামান রতন। এখানে কয়েকটা বিষয় খেয়াল করার মতো, আপনি শুরুতে বলেছেন যে একটা ঐক্যমতটা কিভাবে আসতে পারে, সরকার তো একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, কিন্তু খেয়াল রাখতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছেন কিন্তু যে 6টা কমিশনের সুপারিশ, সেই সুপারিশের ঐক্যবদ্ধতার জন্য। হ্যাঁ, আর রাজনৈতিক দলের ঐক্যমত কিন্তু প্রতিষ্ঠিত হয় নানা কারণে, সেটা কখনো একটা আন্দোলনের লক্ষ্য থেকে হয়, কখনো কখনো একটা নির্বাচনের লক্ষ্য থেকে হয়। তো ফলে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছেন দেশটাকে এবং দেশটাকে তার কোন জায়গায় নিয়ে যেতে চান তার উপরে। এখন গণতন্ত্র আমরা তো প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্রের চর্চাটা করতে চাই। গণতন্ত্রটা একটা দুটো পার্ট যদি বলি, গণতন্ত্রের একটা যদি বলি গণতান্ত্রিক সংস্কৃতি, আর একটা হলো গণতন্ত্রের চর্চা। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আমরা বলতে চাই যে মত প্রকাশ করার একটা পরিবেশ থাকতে হবে, মত প্রচার করার একটা পরিবেশ থাকতে হবে, যেটা একটা স্বাধীন পরিবেশ, মানুষ মতটা প্রকাশ করতে পারে, প্রচার করতে পারে, সমাবেশ করতে পারে, সংগঠিত করতে পারে। আর হলো মতটাকে যাচাই করতে পারে। মত যাচাই করার পদ্ধতি হচ্ছে ইলেকশন। ফলে আমরা মত প্রচার করলাম, প্রকাশ করলাম, সবই করলাম, কিন্তু আমার মতটা মানুষ গ্রহণ করলো কি করলো না সেটা আমি কিভাবে যাচাই করব, সেটা করব নির্বাচনের মধ্যে দিয়ে। ফলে মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটাও তেমন চাই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্যই মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করছে। ফলে সেই জায়গায় এখন আমাদের দেশটাকে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের হুমকি কি বাইরে থেকে আসে, স্বাধীনতার উপর হুমকি, না ভেতর থেকে তৈরি হয়? স্বাধীনতার হুমকি যদি, স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি যদি বাইরে থেকে আসে, তার জন্য তো আমার সেনাবাহিনী আছে, তার জন্যই তো জনগণ ট্যাক্সের টাকা খরচ করে সেনাবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে। আর যদি ভেতরের রাজনৈতিক বিশৃঙ্খলা হয়, সেটার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করতে হবে। কিন্তু রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে যদি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় তাহলে ডালিভাই ঠিকই বলেছেন, তাহলে 15 বছরে অনেকবার হুমকির সম্মুখীন আমরা হয়েছিলাম। সেটা আসলে এইভাবে আলোচনাটা আমার মনে হয় যে ঠিক যথার্থ নয়। আমরা যেটা বলতে চাই, অনেক বেদনার মধ্য দিয়ে আমরা এবার 2024-এর অভ্যুত্থান করেছি। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আশাটা তৈরি হয়েছে পরবর্তী কর্মকাণ্ডে, সেটা যেন আবার হতাশায় পর্যবসিত না হয়। মানুষ যেন কখনো মনে না করে আমরা ভুল জায়গায় আমাদের বিশ্বাসটা স্থাপন করেছিলাম, আমরা যেখানে বিশ্বাস করেছিলাম সেখান থেকে আবার প্রতারিত হয়েছি, এরকম যেন না হয়। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একটা দায়বদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক ভূমিকাটাকেও সক্রিয়ভাবে পালন করা দরকার। আর কিছু যোগ করতে চান আপনি? আমরা শেষ করব। ওনার শেষ কথাটার থেকে আমি শুরু করতে চাই একটা ভেরি ইম্পর্টেন্ট। রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক দলের সাথে ঐক্যমত ছাড়া, রাজনৈতিক দলকে কনফিডেন্সে নেওয়া ছাড়া এই সরকার কোনো কিছুই করতে পারবেন না। তো কাজে প্রধান দরকার, আজ শেখ হাসিনার আজকে পতনের প্রধান কারণ রাজনৈতিক দলগুলোকে উনি কিন্তু ওনার কনফিডেন্সে নিতে পারেননি, কখনোই পারেননি বলে ওনাকে চলে যেতে হয়েছে। তাহলে আজকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সামনের রোডম্যাপ নির্ধারণ করা, সামনে দেশ কিভাবে চলবে সেটা ঠিক করা, এই তত্ত্বাবধায়ক বা যেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যদি এটা করতে ব্যর্থ হন তাহলে ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলবে। অনেক ধন্যবাদ মিস্টার রাজিকুজ্জামান রতন এবং মিস্টার আতাউর রহমান ঢালী। দর্শক, কথা হচ্ছিল সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয় এবং এটা প্রধানত রাজনৈতিক দলগুলোর কাজ, যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন। এবং ঐকমত্য যেটা দরকার সেটা প্রধানত জনগণের প্রতিনিধিত্ব করে নানাভাবে
নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যে রাজনৈতিক দলগুলো সেগুলোর মধ্যে ঐকমত্য, সেই জায়গাটায় কোনো চেষ্টা এখন পর্যন্ত লক্ষণীয় নয়। এবং মূল কথা, যদি আমরা গণতন্ত্র চর্চা করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং গণতন্ত্রের একটি ন্যূনতম প্রাথমিক পূর্বশর্ত হচ্ছে নির্বাচন, এবং সেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাটাই হচ্ছে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বা প্রধান ম্যান্ডেট। হ্যাঁ, সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু 7 মাসে আসলে প্র্যাকটিক্যালি কোনো ধরনের সংস্কার তারা করতে পেরেছেন এমন কোনো লক্ষণ নেই। এমনকি কোনো অফিসিয়াল অর্ডার দিয়েও কোনো সংস্কারের কাজ তারা করতে পেরেছেন সেরকম কিছু দেখা যায়নি। কাজেই নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো যদি তারা ঐকমত্যের ভিত্তিতে করতে পারে সেটাই যথেষ্ট। বাকিটা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়াই হবে তাদের জন্য উত্তম কাজ, যদি তারা আর নতুন করে ঝামেলায় পড়তে না চান বা জনগণকে ঝামেলায় ফেলতে না চান। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।